দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একদিকে আজকে মুখ্যমন্ত্রীর সভা ছিল কৃষ্ণনগরে, খুব স্বাভাবিকভাবে বনগাঁয় জনসভা, তারপরে মালদার গাজল, এরপর সেখান থেকে মুর্শিদাবাদের বহরমপুর, তারপর কোচবিহার এবং তারপর হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর। এর মধ্যে একাধিক জায়গা রয়েছে সীমান্তবর্তী এলাকা। খুব স্বাভাবিকভাবে সেখানে এসআইআর একটা আতঙ্ক তৈরি করেছে বলে খবর আসছে বিভিন্ন সূত্র থেকে মানুষের মধ্যে। এটা মানুষ বহুবার জানিয়েছেন। মানুষের ভয় দূর করা একদিকে যেরকম প্রশাসনিক প্রধানের কর্তব্য, দলীয় নেত্রী হিসাবে মানুষের পাশে সাহসের বার্তা দেওয়াটাও একটা জায়গা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি রেখেছেন এই সমস্ত জনসভা মিলিয়ে। তবে মূল জায়গাটা হচ্ছে যে কোথাও বাংলা এবং বাঙালির অস্মিতার তথ্য সামনে আনা, কোথাও এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই, ডিটেনশন ক্যাম্পে আমি কাউকে যেতে দেব না, বাংলার মানুষ বাংলায় ভোট দেবে, বাংলায় থাকবে, এই বক্তব্য যেরকম তিনি বলেছেন। একাধিক সভা থেকে তার আক্রমণের কেন্দ্রবিন্দু রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, বিজেপি সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নামক রাজনৈতিক দল। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এর পাশাপাশি আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। কালকে আপনারা জানেন যে গতকাল সংসদ ভবনে তৃণমূলীয় সাংসদরা, তৃণমূলের যারা সাংসদ, তারা শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন দুটো ইস্যুতে। এক হচ্ছে আবাস যোজনা নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে মনরেগা নিয়ে। এই দুটোতে কেন্দ্রীয় বঞ্চনা, এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি সন্দেশখালী ইস্যু আবার মাথা চাড়া দিচ্ছে ঠিক নির্বাচনের আগে। কোন জায়গাটা মাথা চাড়া দিচ্ছে সেটা হচ্ছে গতকাল ভোলা ঘোষ অর্থাৎ শাহজাহানের একাধিক মামলার মূল সাক্ষী, তার গাড়ির সঙ্গে একটা লরির অ্যাক্সিডেন্ট। সেই গাড়ির সিসিটিভি ফুটেজ আমরা টিভিতে দেখাচ্ছি আপনাদেরকে, এবং ঠিক দুর্ঘটনার কিছু মুহূর্তের আগের ছবি। দুর্ঘটনার স্পটের কোনো সিসিটিভি নেই, এটা একটা অভিযোগ। পাশে এই যে মূল সাক্ষী ভোলা ঘোষ, যার ছোট ছেলের কালকে মৃত্যু হয়েছে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে এই কলিশনের ফলে, অ্যাক্সিডেন্টের ফলে। ভোলা ঘোষ কিন্তু আজকে মামলা দায়ের করেছেন এবং সেখানে তিনি একাধিক ব্যক্তির নাম দিয়েছেন। শেখ শাহজাহান, ঘাতক ট্রাকের চালক আব্দুল আলিম মোল্লা, মুসলেম শেখ, সাবির আলী, ছায়রাফ মীর, আবুল কাহার মোল্লা, নজরুল মোল্লা। এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 103/1, 109, 61/2, 307, 302, 120-3 ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে আরও আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, কারণ এই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে 3 ভাইকে নির্মমভাবে খুন করা। 2019 সালের 4 জুনের ঘটনা। তারা হচ্ছে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এদের বাড়িতে, মানে এই পরিবারের বাড়িতেও আজকে সিবিআই গেলেন এবং নিরাপত্তাহীনতা বোধ করছে কিনা পরিবার, সেটা তারা জানবার চেষ্টা করলেন। আসুন একেবারে প্রথমেই আপনাদের ভোলা ঘোষের বক্তব্য শোনাই, যে তিনি কি বলেছেন শোনাই, তারপর আমি গেস্টদের কাছে যাব। আলোচনায় দুটো বিষয় একই সঙ্গে পাশাপাশি রাখবো, শুনবো। কোনো অভিযোগ করবো না, ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি নাই, চিন্তাই করছি। এখন আমি নিজেই চিন্তিত। কমপ্লেনটা দিইনি, আজকে দিয়েছি, নিশ্চয়ই তার চিন্তা না। থানায় ছিলাম এমএলএ সাহেবের, আমি সব রকম সহযোগিতা সে আমাকে করবে। ডাল ভাঙচুর সব লুট হয়ে গেল এক শেখ শাহজাহানের জন্য। আমি পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, অধ্যাপক মুখোপাধ্যায়কে স্বাগত আজকের অনুষ্ঠানে। ওফেলিয়া সিনহা বিজেপি মুখপাত্র আজকে আমাদের সঙ্গে রয়েছেন, ওফেলিয়া দেবীকে স্বাগত। লিপিকা ঘোষ জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত। রাজনৈতিক আলোচক বিশ্লেষক সিরিয়া পারভিন আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে, আমি সিরিয়াকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। প্রদীপ্তদাকে দিয়ে শুরু করবো। প্রদীপ্তদা, এই যে দুটো ঘটনা একসঙ্গে মিলিয়ে দেখার কোনো জায়গা নেই, কিন্তু দুটো জায়গা পাশাপাশি পৃথকীকরণ করলে সেটা করা যেতে পারে। একদিকে হচ্ছে সাক্ষীর ওপরে প্রাণঘাতী হামলা, অন্ততপক্ষে যেটা অভিযোগ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বক্তব্য রাখছে। আমার একটা জায়গা খুব ডাউটফুল লাগছে। প্রশাসনিক প্রধান হিসেবে তিনি বিভিন্ন সভায় যাচ্ছেন, কাজ করছেন, একদম ঠিক। কিন্তু এই যে ভোটের আগে যে রক্তক্ষয়ের গল্প, ভোটের সময় বা ভোটের পরবর্তী সময় যে রক্তক্ষয়ের ইতিহাস, পশ্চিমবঙ্গ এর থেকে কোন আমলে বেরোবে, কোন শাসনে বেরোবে, কেন এটা হচ্ছে? মানে আপনি ধরে নিন প্রদীপ্তদা, আইনের শাসন পাওয়ার সবার অধিকার রয়েছে,
সেখানে আইনের শাসন পেতে গেলে মূল যে জিনিসগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স, এখন ডিজিটাল এভিডেন্স আছে, আরও নানান এভিডেন্স আছে। সাক্ষীদের যদি এইভাবে ট্যাম্পার্ড করা হয়, সেই যে অভিযোগটা অ্যাটলিস্ট সাক্ষী নিজে করছে, তাহলে সেখানে তো আইন শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন থাকবেই। কিভাবে দেখবেন? যে কোনো দুর্ঘটনা এবং দুর্ঘটনার জন্য মৃত্যু সেটা এক মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক, কিন্তু ভোলানাথ ঘোষ এখনও জীবিত রয়েছেন এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি। বিষয়টা 2024 সাল থেকে চলছে দেবাশিস দা, 24 সাল থেকে কেস হয়ে রয়েছে, তার বয়ান হয়ে রয়েছে, তার সাক্ষী হয়ে রয়েছে, তার ভিডিওগ্রাফি রয়েছে, তার লিখিত কমপ্লেন রয়েছে, লিখিত সাক্ষী রয়েছে। ফলে যদি এই ধরনের যে অভিযোগটা করা হচ্ছে তাই যদি হতো তাহলে সেটা তো পরপর হতে পারত, এত বছর পরে কেন? কারণ সাক্ষী যদি চলে যান এত বছর, মানে 1.5 বছরের পরে, তাহলে তো সাক্ষীর বয়ানগুলো চলে যাচ্ছে না, সাক্ষীর ম্যাজিস্ট্রেটের কাছে যে বয়ান দিয়ে এসছেন সেটা তো চলে যাচ্ছে না। এই যে বোকা বোকা অভিযোগ বিজেপি করছে, এখান থেকে খুব স্পষ্ট হচ্ছে যে ওরা আসলে ওদের সেই পূর্বতন অভিজ্ঞতা, যে মন্দিরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন একজন শিশুকে দর্শন করা হলো এবং সেই শিশুর পরিবারের সবাইকে ধীরে ধীরে খুন করে দেওয়া হলো, সেইটা বোধহয় ওরা মনে করছে পশ্চিমবঙ্গে একটা তৈরি করার জায়গা। আমাদের রাজ্যে এসব হয় না, আইন আছে, আদালত আছে এবং আমরা যথেষ্ট গণতান্ত্রিক, আমরা যথেষ্ট মানবিক। ফলে ভোটের প্রসঙ্গে যদি আসেন সেটার কথা পরিষ্কার বলবো যে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। কারণ আমাদের নেতারা, যারা শীর্ষস্থানীয় নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা কোনো রকম হিংসাত্মক, আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা কোনো রকম হিংসাত্মক জায়গার সঙ্গে বিশ্বাস করি না, করতে দিতে চাই না, এবং তার জন্য পুলিশি অ্যাকশনও নেওয়া হয়েছে। সেটা তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তার সব বিরুদ্ধেও নেওয়া হয়েছে, এটা সমান্তরালভাবে নেওয়া হয়েছে, এটা কোনো আলাদা ব্যাপার নেই। কিন্তু আবারও বলছি, যে চক্রান্তের অভিযোগ হচ্ছে সেই চক্রান্তের অভিযোগ শুধুমাত্র ভোটের আগে একটা ওই হিংসার রাজনীতি নিয়ে বেশ বিজেপির টিআরপি বাড়ে। তারা তো মানুষের অধিকারের জায়গায় কাজ করেন না, বারংবার মানুষের অধিকারগুলোকে ফেলে দেন। এই 56,000 কোটি টাকা তোমার 100 দিনের কাজের, তারপরে আমাদের যে ডিজাস্টার ফান্ড, সেই ডিজাস্টার ফান্ড থেকে শুরু করে আমাদের যে সড়ক যোজনা, সেখান থেকে শুরু করে সব জায়গাগুলো মানুষের অধিকারগুলো মেরে দিচ্ছে। ভোলা ঘোষ মনে এখন বিজেপিতে না? সেটা বিজেপি বলতে পারবে না, আপনি বিজেপির অভিযোগ বলছেন। বিজেপি ভোলা ঘোষের অভিযোগ, শুধু ভোলা ঘোষের কনটেক্সটে আমি বলিনি তো। আচ্ছা, মানে সমস্ত অভিযোগ নিয়ে বিজেপি যে অভিযোগটা করছে তার কনটেক্সটে বলেছি। আচ্ছা, বেশ, আমি ওফেলিয়া দির কাছে যাই। এখানে মূলত প্রদীপ্তদা বললেন যে সাক্ষী আছে, প্রমাণ আছে, সব কিছু রয়েছে, তাহলে কেন তদন্ত ব্যবস্থা নিচ্ছে না? আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে বলছে যে রেশন মামলা, যার এখনও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ নয়। দ্বিতীয়ত হচ্ছে ইডি মারা মামলা, অর্থাৎ ইডিকে পিটানো মামলা 2024-এর 5ই জানুয়ারি, ফার্স্ট মান্থেই। এই দুটো মামলার মূল সাক্ষী হচ্ছেন ভোলা ঘোষ। আমি আপনাকে আরও ব্রিফে বলি। প্রদীপ্তদা বলেন সব সাক্ষী নেওয়া আছে, কিন্তু এলাকার মানুষ বলছেন, বা সিপিএমের যিনি প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, তিনিও বলছেন যে এই দুটো মামলার ক্ষেত্রে ভোলা ঘোষের কাছে প্রচুর তথ্য রয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ভোলা ঘোষ শাহজাহানের সঙ্গেই কাজ করতেন 2019-এর আগস্ট পর্যন্ত। তিনি শাহজাহানের একদম মানে ডান হাত যাকে বলে, বা বাঁ হাত, যে আপনি যাই বলুন আর কি, এটা ছিলেন। কাজেই ভোলা ঘোষের কাছে শেখ শাহজাহান সম্পর্কে অনেক তথ্য রয়েছে, যেটা এখনো পর্যন্ত ওপেন নয়, মানে সামনে এখনো আসেনি। আরও অনেক বক্তব্য নিয়ে রাখবে, সেই কারণের জন্য ওনার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। কিভাবে দেখবেন গোটা বিষয়টিকে? পাশাপাশি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও আছে, যেটা বিভিন্ন জনসভায় উনি বলছেন। আমি দরকার হলে শোনাতেও পারি আপনাকে, কিন্তু আগে আপনার বক্তব্য নিয়ে আমি তারপর শুনিয়ে দেবো। দেখুন, এখানে শাহজাহান শেখ, শাহজাহান এখন জেলবন্দি, তাও কিন্তু সন্দেশখালী মানে তারই রাজত্ব চলছে। কারণ এখানে অপরাধীকে শাহজাহান, সে কথাকার তৃণমূলের, অপরাধীর সাক্ষীকে দিচ্ছে তৃণমূলের, মারছে কে, মরছে কে। আমি একটা জায়গায় একটু আপনাকে সমর্থন করতে পারবো না। তৃণমূল, আমার যদ্দূর মনে আছে, তৃণমূল তাকে সাসপেন্ড করেছে দল থেকে। সাসপেন্ড করলেও ছিল, তৃণমূলের সম্পদকে সম্পদ বলতে হবে। গা থেকে ঝেড়ে ফেলে দিলেই হঠাৎ করে ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ওদের সাসপেনশন কতক্ষণের, আর ভেতরে গিয়ে জামাই আদর মোবাইল নিয়ে বসে থাকছে, ওসব হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা আয়ুবশ, আর কিচ্ছু না।
তাকে যা যা সুযোগ সুবিধা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম জেলে পৌঁছে দিচ্ছেন, এবং তিনি মোবাইলের মাধ্যমে পুরো সন্দেশখালীকে স্টিল নাও অপারেট করে চলেছেন, এবং কোনখানে কি দর উঠবে নামবে কিভাবে প্ল্যান কষেছেন মারার জন্য। কিন্তু ওই যে রাখে হরি, ওফেলিয়াদি, আপনি যখন প্রদীপ্তদাকে আয়না দেখাচ্ছেন তখন এক্ষেত্রে তো অবশ্যই উনি বলছেন না, বাট তথ্য বলছে যে এই তদন্তের মামলা, মানে এই তদন্ত করছে সিবিআই। আপনি জানেন যে কোনো সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থা কোনো জায়গায় রাজ্য পুলিশকে অ্যাপিল করেছে যে ভোলা ঘোষের সিকিউরিটি লাগবে, বা তদন্তকারী সংস্থা কোনো সময়, আজকে ওফেলিয়াদি ইউ কান্ট ইমাজিন যে এই যে মণ্ডলের যে 3 জনকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সিবিআই আধিকারিকেরা তাদের বাড়িতে গেছেন নিরাপত্তাজনিত কারণ দেখবার জন্য, তাদেরকে জিজ্ঞেস করবার জন্য। আচ্ছা, আপনি তো এটাও জানেন যে ঘটনা এইভাবে বলে আসে না, ঘটনা, দুর্ঘটনা বা পরিকল্পনা মাফিক খুনের তো না বলে হয়। তাহলে সেই তদন্তকারী সংস্থার উদ্যোগ কোথায়? দেখুন, এইটা থেকে যে এত বড় একটা কাণ্ড শাহজাহান জেলের মধ্যে থেকে ঘটাবে সেটা থেকে কেউ বুঝতে পারেনি। আর তাছাড়াও যদি কারোর কোনো জায়গায়, হ্যাঁ আমি বলছি তো হতে পারে, সেই জায়গাটা যদি দেখি সেই ক্ষেত্র থেকেও আমি বলবো যে তাহলে তো ওখানকার কোনো মানুষই নিরাপদ নয়। সিবিআই কি সবার ঘরে ঘরে লোক পাঠিয়ে দেবে? না, সেটা তো বলছে কোনো মানুষ আপনাকে একটু শোনাই, আমি আমার প্রোডিউসারকে বলবো, এই যে পরিবারের 19শে জুন এই ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছিল, 3 জনকে ভিড়ির আলের উপরে কুপিয়ে গুলি করে খুন করা হয়েছিল, এই মণ্ডল পরিবারের অন্যতম সদস্য তিনি কি বলছেন? সত্যি কি আতঙ্ক রয়েছে এলাকায়? আমি প্রদীপ্তদাকে অবগত করতে চাই যে জেলে বসে একজন প্রাক্তন তৃণমূলী নেতা, খুব স্বাভাবিকভাবে দলীয় স্ট্যান্ড যখন সাসপেন্ড বলতে হবে তাকে, সেই প্রাক্তন তৃণমূলী নেতা যে রাত চালাচ্ছেন, কতটা সেটা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেটা কি সত্যি মানুষকে আতঙ্কে রাখছে? কি বলছেন এই মণ্ডল পরিবারের এক সদস্য, তার নাম হচ্ছে নির্মল মণ্ডল, শোনাবো তার বক্তব্য, শুনুন। এটা পরিমাপিক কল্পনা করে চক্রান্ত করে যে ভোলা ঘোষকে মেরে দিলে ওর মানে তাহলে আমার যা কেস কাছারি আছে সব চেপে যাবে জিনিসটা। আর সেই পরিস্থিতিতে আমার উপরে চলছে যে ওই মণ্ডল বাড়ির ওই নির্মল মণ্ডলকে মেরে দিলে আর এই জায়গার কোনো সমস্যা থাকবে না, সব চেপে যাবে। এই তো পরিস্থিতিতে আমরা খুব আতঙ্কে আছি। জেলে বসেই পরিকল্পনা করছে, জেলে বসে হুমকি দিচ্ছে। ছিল ওই রাজ্য সরকার থেকে ওরাই তুলে নিয়েছে মারার পরিকল্পনা করার জন্য। যে আমাকে নিরাপত্তা দেখ সরকার থেকে, না হয় আমি বাঁচতে পারবো না। আমি কি করে বাঁচবো? ভয়াবহ এই বিষয়ে যে মানুষের মধ্যে এখনো আতঙ্ক কাজ করছে, পরিষ্কার মানুষ টিভি ক্যামেরার সামনে এসে বলছেন। আমরা কি হয়, মিডিয়ারও প্রচুর তো মানে আমাদের লুফলস আছে, মানতেই হবে। কোনো একটা খবর যখন হাইপ তখন আমরা সেটা নিয়ে দেখাই। আজ সন্দেশখালী কেমন আছে, যখনই এই দুর্ঘটনা ভোলা ঘোষের ছেলে এবং ড্রাইভারের মৃত্যু হলো, এরপরে আবার মিডিয়ার সামনে আসতে শুরু করেছে। ঠিক আজ থেকে 1 বছর 1.5 বছর আগে আমি প্রদীপ্তদাকে অবগত করছি, কারণ প্রদীপ্তদা সেই প্যানেলে আমাদের সঙ্গে ছিলেন। মানুষ যেরকম আতঙ্কে ছিলেন, আজ টিভি বুম নিয়ে গেলে একই রকম আতঙ্কের কথা বলছেন। কেন প্রদীপ্তদা? ভোটের আগে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে নিরাপত্তা পৌঁছানো, এবং রাজ্য সরকার সেই ব্যাপারে বারবার করে বলছেন যে তারা বদ্ধপরিকর। একটু আগে প্রদীপ্তদাও বললেন, এবং স্ট্যান্ড পয়েন্ট খুব স্বাভাবিক, এটা কোনো সরকারের থাকা উচিত যে মানুষ যেন সেফ অ্যান্ড সিকিউর থাকে। কথাটা বললে সেই কথাটা মানে তুমি না বললে ওইটাই আমি প্রথমে বলতাম যে সেখানে সিবিআই কেন ভোলা ঘোষকে সেই সিকিউরিটিটা দিল না। একদম এইটা হলো সবথেকে খুব অদ্ভুত লাগছে। এইরকম একটা কেস, শাহজাহান শেখের কেস, এবং প্রদীপ্তদার কথা যদি ধরি, ওই কেসগুলোতে উনি বলছেন সব সাক্ষী হয়ে গেছেন। আমার কাছে হয়তো অতটা তথ্য নেই আদালতের সাক্ষী, উনি যখন জানেন, তাহলে সেক্ষেত্রেও কেন সেটা কনভিকশনে, সেই ক্ষেত্রে কেন ইডি মানে সিবিআই করছে না? ওই দিনকে কোর্টে যাচ্ছে সবকিছু জানা সত্ত্বেও তাকে সেই সিকিউরিটি দেওয়া হলো না কেন? এটা একটা প্রশ্ন। সিবিআই অ্যাপিল করেছে, রাজ্য সরকার ফেল করেছে, আমরা প্রশ্ন তুলতে পারবো যে রাজ্য পুলিশ সিকিউরিটি দেয়। দ্বিতীয়ত আরেকটা যে এটাও হলো যে ভোলা ঘোষকে মেন্টাল প্রেসার দেওয়া হলো। ভোলা ঘোষের কিন্তু কিছু হলো না অ্যাক্সিডেন্টে, ভোলা ঘোষের ছেলেটা মারা গেল। না, আমি কিন্তু দেখো এইটা দেখতে, একটা দুর্ঘটনায় 3 জন 4 জনই মারা যেতে পারে। আমি ধরে নিচ্ছি ভোলা ঘোষ টার্গেট। এখন একটা কলিশনে তুমি বলতে পারবে না যে কজন মারা যাবে আর কজন যাবে। এটা তো কোনো ক্যালকুলেটেড অ্যাটাক নয়। মানে একটা গাড়িতে তুমি যাচ্ছ, আমি গাড়িতে মারলাম, দেখা যাচ্ছে ক্যালকুলেটেড অ্যাটাক নয় বলছি, মানে ক্যালকুলেটেড অ্যাটাক, কিন্তু ভোলা ঘোষই যে মারা যাবে সেটা তো তুমি 100% শিওর হচ্ছ না। ক্যালকুলেটেড অ্যাটাক কিন্তু সেটাকে পুরোপুরি নাও করা যাচ্ছে না।
আর সন্দেশখালীর মানুষজন যারা ভয়ে রয়েছে, আমরা তো জানি, আমরা সবাই দেখতে পাচ্ছি একটা ওখানকার মানুষজন এখনো আতঙ্কে রয়েছে। এই তুমি একটু আগে দেখালে এক ভদ্রলোক বললেন, নির্মল মণ্ডল বোধহয় বললেন। এবার সেইখানে সরকারের তো সিকিউরিটি দেওয়া উচিত। যখন শাহজাহান শেখকে আমি না এরপরে এই যে লিপিকাদি বলছেন, লিপিকাদি বলবেন, বলার পর আমি আমাদের প্রতিনিধি শামীমকে একবার ধরতে চাইবো ফোনে, যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও লোকাল বয় এবং গোটা এলাকা চেনে। আমি ওর সাধারণ মানুষ কি বলছে, যে তুমি বলছো না আতঙ্কের কথা, আমি সেটাও ওর থেকে একবার জানতে চাইবো। প্লিজ তুমি কন্টিনিউ করো। সেই বলছি যে মানুষজন ওখানে আতঙ্কে রয়েছে, আমরা জানতে পাচ্ছি। শাহজাহান শেখকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে সেই দলের এখন আর কেউ নয়। তাহলে কেন সেই সমস্ত মানুষ কেন আতঙ্কের পরিবেশ হয়ে থাকবে? সামনে 2026-এর ইলেকশন, তাহলে এই দায়টা কি সরকারের বর্তায় না যে মানুষের আতঙ্ক দূর করা, মানুষ যাতে ওখানে সুস্থভাবে তারা সুস্থভাবে থাকতে পারে, চলতে পারে, তাদের যেন এই আতঙ্কের পরিবেশ তৈরি না হয়। একদম আমরা মানুষের কথা আমি তো ধরে নেব যে শাহজাহান তৃণমূলের নয়, তাহলে সে এই যে ব্যাকআপটা পাচ্ছে কার থেকে? কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় রহস্য। ওই যে বললাম যে সাসপেন্ড দল থেকে, এগুলো আমরা বারবার দেখেছি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখেছি, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছি, আমরা আরাবুলের ক্ষেত্রে দেখেছি। কখন কাকে দল থেকে সরিয়ে দেয়, কখন কাকে দলে নেয়, আর তারা কিন্তু যা তুমি খুব ইন্টারেস্টিং বলেছো, কবে উনি আবার তৃণমূলে ঢুকে গেলেন, প্রেস কনফারেন্স করলেন। মানে এরা প্রভাবশালী বরাবরই দেখি, মানে সাসপেন্ডের পরেও তারা প্রভাবশালী থাকে, আবার চলে এসেও প্রভাবশালী থাকে। এই প্রভাবশালী থাকার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। একদম তাই। আমি চেষ্টা করব আমাদের প্রতিনিধিকে ধরতে, কিন্তু তার আগে আমি সিরিয়া পারভিন আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কি মনে হচ্ছে এই ঘটনা সম্পর্কে? এই যে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক, প্রশাসন, দেখুন প্রশাসনের আজকে ফরেন্সিক টিম গেছে, তদন্ত তারা করছে, দুটি গাড়িকে পিক আপ করা হয়েছে, রাখা হয়েছে, মামলাও রুজু হয়েছে একাধিক ধারায়। এরপর যেটা সব থেকে মানে পাখির চোখ সিরিয়া দিয়ে দেবী, সেটা হচ্ছে তদন্ত। পুলিশ যদি তদন্ত করে, আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে মামলা সলিউশন করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি এখন এই আব্দুল আলিম মোল্লা যে গাড়ি চালাচ্ছিল, তাকে এখনো পর্যন্ত আমার কাছে ইনপুট নেই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু রাজ্য পুলিশ চাইলে 24 ঘন্টার মধ্যে শর্ট আউট করতে পারে। আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে পুলিশের তৎপরতায় মানুষকে নিরাপত্তা দিতে পারে বা মানুষকে ভয় মুক্ত করতে পারে, আমি আপনার কাছে, আচ্ছা আমাদের সঙ্গে শামীম রয়েছেন, শামীম মোল্লা আমাদের প্রতিনিধি। আমি শামীমকে, কালকে শামীমের বেশ কিছু বক্তব্য আমার খুব ভালো লেগেছে, যেখানে একদম গ্রাসরুটের কথা বলছে। শামীম, আমি ফ্যাক্টটা জানতে চাই তোমার থেকে। একটাই আমার প্রশ্ন এখন আপাতত, সেটা হচ্ছে যে এলাকার মানুষ, এই যে 1.5-2 বছর আগে শাহজাহান ত্রাস ছিল, প্রায় 1.5 বছর ধরে শাহজাহান গ্রেপ্তার, শাহজাহান শেখ, আমি তার কথা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে থেকে শাহজাহান সম্পর্কিত আতঙ্ক গেছে? যদি না গিয়ে থাকে, তাহলে জেলে বসে আতঙ্ক তৈরি করছে কিভাবে? এলাকার মানুষ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি দেবাশিসদা, আমরা লাগাতার গত কয়েকদিন ধরে খবর দেখাচ্ছিলাম। মূলত সন্দেশখালীতে আরো একটি পরিবার রয়েছে, মন্ডল পরিবার, ঠিক সন্দেশখালী যে সরবেরিয়া মার্কেট, এই মার্কেটে তাদের জমি রয়েছে বলে দাবি করছিল মন্ডল পরিবার। যে এই মার্কেট, যেটা শেখ শাহজাহান মার্কেট নামাঙ্কিত করেছিল, জোর করে দখল করে শেখ শাহজাহান এই মার্কেটটি তৈরি করেছিল বলে সিবিআই দপ্তর থেকে একাধিক জায়গায় এই মন্ডল পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল। এবং এই অভিযোগ করার পর থেকে কার্যত মন্ডল পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিচ্ছিল, একেবারে জেল থেকে বসে সরাসরি ফোন মারফত হুমকি দিচ্ছিল, এমনও কিন্তু অভিযোগ করেছিল এই মন্ডল পরিবারের সদস্যরা। গতকাল রীতিমতো ভোলা ঘোষের মৃত্যুর পরে, ভোলা ঘোষের যে ছেলের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে মূলত আজকে সকালে একেবারে এই নির্মল মন্ডল অর্থাৎ মন্ডল পরিবারের সদস্যরা আরো ভেঙে পড়েছেন। কেননা তারা বারংবার দাবি করছিল যে শেখ শাহজাহান জেলে বসেই এই তার অঙ্গুলির হিলনে তার সাগরের বাহিনীরা এলাকায় দাপাদাপি করছে, আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা দিয়েছে। শামীম, তুমি যে কথা বলছো আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে বা এলাকায় দাপাচ্ছে, আরে এটা তো কোনো প্রত্যন্তর মরুভূমি নয়, এটা একটা লোকালয়, এবং যেখানে একটা আইনের শাসন চলে, রাজ্য সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, তারা কোনো ভূমিকা নিচ্ছে না, তারা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ করলেই হবে।
দেখো, এখান থেকে ঠিক 8 থেকে 9 দিন আগে এই মন্ডল পরিবারের সদস্য নির্মল মন্ডল তিনি রাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তাকে এই যে শেখ শাহজাহান মার্কেটে তিনি গেলে তাকে মারধর করা হয়েছিল এবং হেনস্থা করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। কিন্তু তারপরেও তার বাড়িতে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি এবং এই নিয়েই কিন্তু এই মন্ডল পরিবারের সদস্যরা তারা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি অবিলম্বে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক যে কোনো কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার। আমি বুঝেছি শামীম, নিরাপত্তা চাইছে। তোমার কাছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভোলা ঘোষের পরিবার, তারা কি বলছে? কারণ তুমি কাল থেকে আজ পর্যন্ত কয়েকবার ভোলা ঘোষের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছো, তারা কি আতঙ্কের কথা বলছেন? একই আতঙ্ক, যে আতঙ্ক মন্ডল পরিবারকে তারা করে বেড়াচ্ছে। দেখো দেবাশিস দা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যে দুর্ঘটনা, মূলত এই যে ভোলা ঘোষের পরিবার তারা স্পষ্ট তাদের বক্তব্য, যদি এই শুধু নিছকই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে যখন একেবারে সামনাসামনি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একেবারে রং রুটে লরিটি ঢুকে পড়ে এবং তারপরে কোন রকম বাঁচানোর চেষ্টা করেনি বলে অভিযোগ করছে। কেননা যদি বাঁচানোর চেষ্টা করতে তাহলে রাস্তার উপরে ব্রেক চাপলেই একটা টায়ারের স্পট লাইন পড়ে যেত, কিন্তু রাস্তার উপরে কোনো স্পট লাইন নেই। অর্থাৎ পরিকল্পনা মাফিক সরাসরি গাড়িতে গিয়ে ধাক্কা মারে রং রুটে গিয়ে এই লরিটি এবং তারপরেই গাড়ি থেকে বার হয় এবং আব্দুল আলিম মোল্লা পিছনে থাকা একটি বাইকে সেখান থেকে উঠে চম্পট দেয়। মূলত পরিবারের তরফ থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে যে শেখ শাহজাহান তার স্ত্রীকে ফোন করেন এবং এই ফোন করে পরিকল্পনা মাফিক মূলত এই গোটা ঘটনাটি সাজান এবং এই বেশ মুমতাজ তসলিমা বিবি, তার স্ত্রী হচ্ছে তসলিমা বিবি, তাকে ফোন করে বলেছেন। অনেক ধন্যবাদ শামীম, সময় বেশ কম, কিন্তু শামীম যেটা বলছে চাকার কোনো ব্রেক স্পট নেই এর উপরে, পিছের উপরে। দ্বিতীয়ত ঘোষ পরিবার এবং মন্ডল পরিবার এরা আতঙ্কে রয়েছেন। আম জনতা আতঙ্কে কিনা, কারণ দেখুন দুটো পরিবার তার আতঙ্কে থাকা মানেই গোটা সন্দেশখালী আতঙ্কে রয়েছে, এই প্যারামিটারও এখান থেকে তৈরি করে দেওয়া যায় না। আমি বরঞ্চ একটা বিরতি নিয়ে আমি সিরিয়া পারভিনের কাছ থেকে জানবো যে আসলে এলাকার পরিস্থিতি কি, বা সিরিয়া মূলত ওই এলাকা কতটা চেনেন বা জানেন, বা আসলে যদি মানুষের মধ্যে আতঙ্ক থাকে ইন জেনারেল সাধারণ কমন পিপলের মধ্যে, তাহলে সেটা তো ভয়াবহ সিরিয়া। সিরিয়া দেবী, আপনার কি মনে হয় যে সত্যি সত্যি এলাকায় এই আতঙ্ক রয়েছে? অ্যাটলিস্ট এখন দুটো পরিবারের কথা জানতে পারা যাচ্ছে, ভোলা ঘোষ এবং মন্ডল পরিবার। আপনারও মনে থাকবে এই দুই পরিবারের একাধিক সদস্য আতঙ্কগ্রস্ত। আপনার কি মনে হয় যে গোটা সন্দেশখালীর একই অবস্থা, বা আপনার কি মনে হয় যে সত্যি শেখ শাহজাহান জেলে বসে ত্রাস সৃষ্টি করছে? সম্ভব সেটা? দেখুন, ভোলা ঘোষ যে অভিযোগ তুলেছে এবং যে কোনো দুর্ঘটনা ওটা মেনে নিতে হবে দুর্ঘটনায়। বিরোধীরা মানে অপপ্রচার করছে যে এটা সুপরিকল্পিত। দেখুন, এটা যদি সুপরিকল্পিত হয়ে থাকে, উনি আশঙ্কা করেছিলেন ওনার কোনো দুর্ঘটনা হতে পারে। তো আমার বক্তব্য, প্রশাসনের তরফ থেকে যদি কোনো সহযোগিতা উনি না পেয়ে থাকেন, ওনার দলীয় কর্মীরা ওনার সাথে থাকতে পারতেন। উনি যখন সাক্ষী দিতে যাচ্ছিলেন তখন সেটা তো ওনার কাজ নয়। এখানে আমার আপত্তি আছে সিরিয়া দেবী, উনি যে দল করেন সেই দলের কর্মীরা ওনাকে নিরাপত্তা দেবে, সেটা আপনি গণতান্ত্রিক দেশে বলতে পারেন না, কখনো বলতে পারেন না। ওনার লোকেরা ওনাকে নিরাপত্তা দেবে না। প্রশাসনের তরফ থেকে যদি নিরাপত্তা দেওয়ার জন্য আমি বলছি না, যদি প্রশাসন ওনাদেরকে সহযোগিতা না করে, বিজেপি যে অপপ্রচার করে যাচ্ছে, বিজেপি তো সবসময় রেস্কিউ করার জন্য ওখানে ওত পেতে বসে থাকে, তাহলে কেন কাল সকালে কেন তাদের সঙ্গে থাকলো না? এটা আমার প্রশ্ন। প্রথম কথা, সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে বারবার দেখানো হচ্ছে নিউজে, আদতে সেটা নয়, এটা দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারত। এটা ট্রাক চালকের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সত্যি কথা। কিন্তু যে কোনো ঘটনাস্থলে কোনো দুর্ঘটনা ঘটলে ট্রাক চালককে কি কখনো, ট্রাক চালক বা যে গাড়িটা চালায় তাকে কি সহজে খুঁজে পাওয়া যায় না? সে তো তার প্রাণের ভয় বা তার একটা নিজের নিরাপত্তার ব্যবস্থা সে যদি মানে নিজে থেকে তৈরি করার চেষ্টা করে, সেটা স্বাভাবিক, এটা স্বাভাবিক কথা। এটাও তো খুব স্বাভাবিক। আবার পাশাপাশি সিরিয়া দেবী, এটাও তো স্বাভাবিক যে পুলিশের দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বার করা। প্রশাসনের উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে, তাকে খুঁজে বার করবে। এবার এলাকায় ত্রাস, তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক।
তার ছোট ছেলের প্রাণ চলে গেছে। ভোলা ঘোষকে টার্গেট করা হয়েছিল, এটা দলের দাবি, কিন্তু আমার মনে হয় না। দেখেছেন এখানে যখন ভোলা ঘোষের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমাদের বিধায়ক, দলীয় বিধায়ক সুকুমার মাহাতো ওখানে প্রেজেন্ট সব সময় আমাদের দলীয়। আচ্ছা, আপনি যখন সুকুমার মাহাতোর কথা বললেন সিরিয়া দেবী, সুকুমার আমি ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে দিই। সুকুমার, একটা মিনিট, সুকুমার মাহাতো কালকে বলেছেন কি বলেছেন একবার আপনাকে শোনাই। সুকুমার মাহাতো, যার নাম আপনি তুললেন, আমি সেই ব্যক্তিরই বক্তব্য শোনাবো। কালকের বক্তব্য আমরা কালকেও চালিয়েছিলাম প্যানেলে, আজকেও শোনাবো। একদম ঠিক উনি বলেছেন, লোকাল বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো, মানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক, কি বলছেন তিনি শুনুন। আমরা তো আর এক্সপার্ট নই যে বলতে পারবো যে অ্যাক্সিডেন্ট না খুন আর কি মোটিভ আছে। অভিযোগ করলেই সে দোষী হবে এমন ভাবনা ঠিক নয়। দেখুন, এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, তারা ঘরছাড়া ছিল। গত লোকসভা ভোটের আগে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা হয়েছে এবং এই পরিবারটা যাতে আর কোনো রকম ভাবে ডিপ্রাইভ না হয়, পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক ছিল। সিরিয়া দেবী, ফ্যাক্ট হচ্ছে এটা যে এই পরিবার দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ ছিল, এই পরিবার দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিল। আপনি বলতে পারেন যে একটা পরিবার, আপনি ধরে নিন আমার পরিবার, আমি দীর্ঘদিন পরিবার ছাড়া। আপনি ভাবতে পারেন আপনার পরিবার, আপনি নিজে ঘর ছাড়া কারুর জন্য বা কারুর কারণের জন্য, ভাবতে পারেন একবার নিজে, ইমাজিন করুন দেখি বিষয়টা। আপনাদের বিধায়ক, মানে তৃণমূলের বিধায়ক বলছেন, যেটা বলেছে সেটার সঙ্গে আমি একমত। ঘর ছাড়া ছিল ঠিকই, কেন ছিল, কার আতঙ্কে ছিল দিদি ঘর ছাড়া? সেটা তো আমিও জানি। উনি তো বহুদিন ধরে ঘর ছাড়া। কেন, মানে ঘর ছাড়া কেন? উনি ট্যুর করতে গেছিলেন কোথাও? সেটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল পরিবারের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। যেহেতু দীর্ঘদিন ধরে ওরা একসঙ্গে বসবাস করতো। কার মধ্যে বলুন, কার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল? ভোলা ঘোষ আর ভোলা ঘোষের স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য ঘর ছাড়া ছিল। অবশ্যই যখন দ্বন্দ্ব লাগে দুজনের মধ্যে, একটা শক্তিশালী পক্ষ যদি থাকে, সে যদি দুর্বল কোনো পক্ষ হয়, সে তো ভয়ে একটা সাইড নেবে, একটা সাইড চলে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে গত 24-এ লোকসভার আগে যেভাবে সন্দেশখালীকে উত্তপ্ত করা হয়েছিল। বলুন শুনছি। যে উত্তপ্ত করা হয়েছিল যেভাবে এইসব মানুষদেরকে, তাদেরই মানে কথাই, উনি তো বলেন আপনার কথা ব্রেক আসছে, আমি ঠিক বলতে পারছি না। না আপনি বলুন, আমি শুনি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু সঙ্গে থাকুন। প্রদীপ্তদা কিছু বলবেন বলছিলেন, প্রদীপ্তদা, আমি তারপর একটা প্রশ্নই শোনাচ্ছি। তৃণমূলের বিপক্ষে হচ্ছে তো, তা আলোচনাটা তৃণমূলকে একটু সুযোগ দিলে সুবিধা হয়। এই যে আলোচনার বিষয়টা তৃণমূলের বিপক্ষে যাচ্ছে, কেন বিপক্ষে যাচ্ছে বলছি, কথাটা শেষ করতে তুমি করছো না, আলোচনাটা যাচ্ছে। তুমি তো সাংবাদিক, তুমি কেন করছো? আমার বক্তব্যটা হচ্ছে যে এত বড় একটা গাড়ি উল্টে গেল একটা ছোট গাড়ির সঙ্গে ধাক্কায়, তার মানে যারা গাড়ির ড্রাইভার, যাদের বেসিক সেন্স আছে, এটা থেকে খুব পরিষ্কার যে গাড়ির ড্রাইভার বাঁচানোর চেষ্টা করেছেন হয়তো। এটা পরবর্তীকালে আমার কথা ভুল প্রমাণ হতেও পারে, আমার তাতে কিছু যায় না, ঠিকও হতে পারে। এত বড় একটা লরি একটা অল্টোর মতন হালকা গাড়িকে ধাক্কা মেরে পড়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র মানে ওই খুন করার চক্রান্তের জন্য, এটা আমি বিশ্বাস করতে পারছি না, সাধারণ মানুষ হিসেবেও পারছি না। আমার যে রিজন আছে, আমার যে কনসায়েন্স আছে, সেটাও আমার মানাতে পারছে না। এক, 2 নম্বর, এত বড় সাক্ষী, যে সাক্ষীর কাছে সিপিএমএল এর লোকেরা বলে দিচ্ছে কত তথ্য আছে। এখানে এনআইএ টিমও পর্যন্ত একসময় এসে গেছিল, তোমার প্যানেলে বসে আমরা ঝগড়াও করেছিলাম যে রোবট নিয়ে এসে কি সব খুঁড়ে চকলেট বোমা পেয়ে গিয়েছিল। এত দিন হয়ে গেল, মোর দ্যান 365 ডেজ। এত ইম্পর্টেন্স একটা জায়গা, রাজ্য প্রশাসন নাকি ব্যর্থ ধরে নিলাম, তর্কের খাতিরে রাজ্য প্রশাসন ব্যর্থ ধরে নিলাম, ইডি, সিবিআই,
তারা না না, তদন্ত তো রাজ্য পুলিশ করছেন, আপনি ব্যর্থ কেন আমি ধরে নেবেন? বলছি কেন ব্যর্থ, তার কারণ তোমরা পুরোটা না শুনলে মুশকিল। আমি ধরে নিলাম বলছি আচ্ছা, যে এই যে সুরক্ষার প্রসঙ্গ আসছে, এই যে তদন্তের প্রসঙ্গ আসছে, এই যে খুন করার চক্রান্তের প্রসঙ্গ আসছে, এত বড় একটা সাক্ষী, এত বড়, তাকে মিনিমাম সিকিউরিটি দেওয়ার জায়গা নেই। ইডি সিবিআই তো অনেক ক্ষেত্রে সরকারকে বাধ্য করেছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা করতে। বড় বড় এনএসজি নিয়ে সব সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় বড় বড় নেতারা। তা এরকম একজন সাক্ষী, যে সাক্ষীর এত গুরুত্ব, শাহজাহান শেখের মতন লোক যে নাকি কোর্টে বসে সবকিছু কন্ট্রোল করছে, জেলে বসে সবকিছু কন্ট্রোল করছে, তাহলে সেইখানের থেকে ইডি সিবিআই কাছে খবর যাচ্ছে না বলতে হবে। ইডি সিবিআই তার মানে এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিচ্ছে না, নাকি ওখানে যেটা আমরা বারবার তর্ক করছিলাম যে একটা অধিকাংশ অংশ, বিশেষ করে পিঠে বানানোর যে জায়গাটা, সেগুলো সম্পূর্ণ তৈরি করে দেওয়া, সেগুলো সম্পূর্ণ ওই 2000 টাকার কেস, ওই গড়াই বাবুর কেস, ওই মাম্পি দাসের কেস, যেটা খালি কাগজে সাইন করিয়ে নিয়ে যাওয়ার কেস, তারপরে সেখানে 2000 টাকার বিনিময়ের কেস, কোনটা সত্যি? তাহলে আমাদেরও তো অভিযোগ ছিল, তো সেই অভিযোগই বা ইডি সিবিআই কি করছে সেটা আজকে কেন আসছে না? যে কতটা সত্যি ছিল, কতটা মিথ্যে ছিল, ভোটের রেজাল্ট কি বললো, সব বাদ দিলাম। এতদিন দাদা, এতদিন তদন্ত ঠিক জায়গায় হলো না। একদম তাই। ওফেলিয়া দি কি বলবেন এই বিষয়ে? তদন্ত ঠিক পথে এগোচ্ছে, কিন্তু জেলের ভেতরে যদি কারোর হাতে মোবাইল উপহার দেওয়া হয় এবং সে যখন সেই ইনপুটটা সিবিআই এর কাছে যাওয়ার পর সিবিআই ব্যবস্থা নিচ্ছে না কেন? ইনপুট দেখুন, জেলে আমি ধরে নিলাম শাহজাহান হাই প্রোফাইল, হাই ইনফ্লুয়েন্সিয়াল, তার কাছে মোবাইল গেল, রাজ্য পুলিশ বা জেলের মাধ্যমে গেল, সিবিআই তো তদন্ত করছে, তার অ্যাকাউন্টেবিলিটি নেই। সবার পক্ষে বুঝে চলা সম্ভব হয়তো নয়, তবু আমি বলবো ঠিক আছে, সিবিআই নয়, সেখানে বুঝতে পারলো না, কিন্তু তার মানে সন্দেশখালীর প্রতিটি মানুষকে না, প্রদীপ্তদা একটা মিনিট, প্রদীপ্তদা যেটা বলছেন এই মামলার যেহেতু হাই প্রোফাইল কেস, অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত, সেই গুরুত্ব তদন্তকারী সংস্থা দিচ্ছে, একটা মামলার ক্ষেত্রেও দিচ্ছে। সেইরকম ক্ষেত্রে হয়তো মনে হয়েছে যে এখন হয়তো প্রয়োজন নেই, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে প্রত্যেক মাথা পিছু একজন করে, সেখানে সবার একজন করে দেহরক্ষী দিয়ে দেওয়া প্রয়োজন, গার্ড দিয়ে দেওয়া, সিকিউরিটি দিয়ে দেওয়া প্রয়োজন, যাতে তারা জীবনে বেঁচে থাকতে পারে। আজ কি হলো, একটা ছেলের প্রাণ চলে গেল, বাবা হয়তো প্রাণে বেঁচে গেলেন, কিন্তু তার ড্রাইভার চলে গেল, ছোট ছেলেটা চলে গেল, কিন্তু এই বলিদানটা কেন হবে? কেন প্রতিহিংসার রাজনীতি চলবে পশ্চিমবঙ্গে? এটা তো প্রতিহিংসার রাজনীতি হচ্ছে কিনা আমি জানি না, এর সঙ্গে রাজনীতি, কারণ তৃণমূল তো সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আপনি কেন বুঝতে পারছেন না? তৃণমূল সম্পর্ক ছিন্ন যদি করে দেয়, তাহলে এখনো পর্যন্ত কিসের দাপটে সে চলছে? তাহলে এরা কি এখন বর্তমানে বিজেপি করছে বলতে চান? পারবেন না বলতে, পারবেন না বলতে, পারবেন না। এরা সগর্বে বলছে আমরা তৃণমূল করি। আজ যে ভোলা বাবুর এই অবস্থা, তিনিও কিন্তু তৃণমূলটাই করেন, অন্য কোনো দল তিনি করেন না। তাহলে তার কেন এই অবস্থা? অর্থাৎ এখানে তৃণমূল মারছে, তৃণমূল মরছে। আমি আসবো এরপরে লিপিকা দি আবার সিরিয়া ম্যাডামের গায়ে যেতে হবে। বেসিক জায়গাটা আমি ছোট ছোট করে নেব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টে বক্তব্য আমাদের আজকে শোনাতেই হবে, বিরতির পরে এসে শোনাবো। সেটা হচ্ছে চিকেন প্যাটিস ঘটনায়, অর্থাৎ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন যে ঘটনা ঘটেছিল, এসআইআর সম্পর্কে আজকে কৃষ্ণনগরের সভায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রধানমন্ত্রীর মুখ ফসকে না কিভাবে ইন্টেনশনালি বলতে পারবো না বঙ্কিমদা প্রসঙ্গে যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, কি করেছেন, বিরতির পরে এসে একবারে আমি 3টে বক্তব্যই শুনবো। সঙ্গে থাকুন। তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে, সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো। ধরে মেরেছ, কারণ সব কটাকে অ্যারেস্ট করেছি। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে, জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে
যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান আপনার নাম বাদ হোক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? মানুষ কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো লিপিকাদি, জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলার একটা ভূমিকা চিরকাল রয়েছে। শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, এইসব জগতে বাংলা অবশ্যই আনপ্যারালাল। স্বাধীনতা আন্দোলনে তো তুমি তো বলতে গেলে যে স্বাধীনতা আন্দোলন আতুরঘর হচ্ছে বাংলা। এখন এই যে বাংলার অস্মিতার রক্ষা করার যে প্রসঙ্গটা আসছে, বিভিন্ন জায়গায় বাঙালি অত্যাচার হচ্ছে বা ইত্যাদি যে অভিযোগ তৃণমূল আনছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প ইস্যুও বললেন যে ডিটেনশন ক্যাম্পে রাখতে কাউকে দেব না। পাশাপাশি উনি এই চিকেন প্যাটিস বিক্রির প্রসঙ্গ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের দিন যে হয়েছে ঘটনা তুমি জানো, কি বলবে তিনটে বিষয় নিয়ে? প্রথমত বলি, চিকেন প্যাটিস নিয়ে একটা কথা বলি, যে এরা রামায়ণ মহাভারত নিয়ে কথা বলে, উপনিষদ বেদ সব নিয়েই কথা বলে, এবং সব কিছুর ঠেকা নিয়ে মনে হয় বিজেপি বসে আছে। আরে রামায়ণ মহাভারতে এরা ক্ষত্রিয় ছিলেন, এরা কেউ নিরামিষাশী নয়। এই জিনিসগুলো বোঝা দরকার। এই অনুষ্ঠানে কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ছিল, আর এটা কিন্তু মানে অফিসিয়াল আয়োজক কিন্তু বিজেপি নয়। আর আরেকটা জিনিস বলি, বাংলায় এই সংস্কৃতি তৈরি করবে যে নিরামিষ খাবে না, আমিষ খাবে না, কি খাবে, মানুষের খাদ্য সাজগোজ এগুলো হলো মানুষের নিজস্ব পছন্দের জায়গা। কেউ বলে দিতে পারে না যে এটা আমি করতে দেব না। দ্বিতীয়ত ডিটেনশন ক্যাম্প, একদম বুঝতে পারলাম ডিটেনশন ক্যাম্প তো কখনোই পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেওয়া যাবে না, কারণ আমরা আসামে দেখছি মানুষ কিভাবে তাদের মানে ভুগছে তারা। সেই জন্য ওটা যেটা উনি বলেছেন আমি ওনার সাথে একেবারে সহমত। একদমই। তৃতীয় ইস্যু বঙ্কিমদা, না মানে কি বলি বলো তো দেবাশিস, মানুষ যদি শিক্ষার অভাব থাকে না, তাহলে মনে হয় এইভাবেই হয়। এটা চায়ের দোকান নয়, তিনি সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন, সাহিত্য সম্রাট। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সম্মান দিয়ে পাশাপাশি যার সৃষ্টি করা গানের সার্ধ শতবর্ষ বিরাট করে অনুষ্ঠান পালন হচ্ছে। আর বন্দে মাতরম, যে বন্দে মাতরম ধ্বনি আমরা কংগ্রেস সব সময় যে কোনো বক্তব্য, মন্তব্য, যে কোনো কিছু বলবার পর আমরা জয় হিন্দ বন্দে মাতরম বলি। সেই বন্দে মাতরম শব্দে সারা ভারতবর্ষ তোমরা মনে করছো এটা জাতির লজ্জা কিংবা বাঙালি লজ্জা। সিরিয়া দেবী কি বলবেন? সিরিয়া দেবী এই বিষয়ে আপনার কি মতামত? তিনটে বিষয়, এই যে চিকেন প্যাটিস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পুলিশ সবাইকে অ্যারেস্ট করেছে, এসআইআর এর ডিটেনশন ক্যাম্প, অন্যদিকে বঙ্কিমদা প্রসঙ্গ, আপনার কি মতামত তিনটে বিষয়ে? দেখুন, প্রথমে দেশের আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বঙ্কিমদা, এটা আমাদের ভাবতেই লজ্জা লাগছে যে অশিক্ষিত একটা প্রধানমন্ত্রী, চাওয়ালা থেকে আজ প্রধানমন্ত্রী হয়েছেন। তো ওনার শিক্ষা নিয়ে আমাদের প্রশ্ন তো অবশ্যই থাকবে। বঙ্কিমদা এই কথাটার এক্সপ্লেন করতেও লজ্জা লাগছে। দ্বিতীয়ত তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদের মাথা, তো তার বক্তব্য শুনে আমরা ভাষাহীন। এ বিষয়ে কোনো এক্সপ্লেন করার মতো আমার ভাষা নেই। ডিটেনশন ক্যাম্প, আপনিও তো সীমান্তবর্তী এলাকা থেকে বিলং করেন যতদূর আমি জানি, সেইখানে এই ধরনের আতঙ্ক, এসআইআর নিয়ে এই ধরনের আতঙ্ক বা ডিটেনশন ক্যাম্প আতঙ্ক আছে? এটা তো একটা বিজেপির প্ল্যানফুলি পরিকল্পনা হবে। এটা তো ডিটেনশন ক্যাম্প, যেটা আর কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্প হতে দেবে না। ডিটেনশন ক্যাম্প কেন হবে যেখানে এত ভোটার, বাংলায় কতগুলো, আপনারা বলুন, বাংলায় কতগুলো ভোটার বাদ পড়েছে? এতগুলো ভোটার এখানে থাকতে বিজেপি পরিকল্পিত করে, আজকে আমার কাছে একটা খবর আসলো, বিজেপি পরিকল্পিত করে প্রত্যেক বুথে 250
270, 350 এইরকম করে এক একটা বুথে বাদ দিয়ে দিয়েছে অলরেডি, রিজেক্ট করেছে। বেশ, এটা তো স্বাভাবিক আমি ছোট্ট কথা। করে ওফেলিয়া দিক থেকে কিন্তু ছোট্ট করে, আমাদের আমি বুঝতে পারি না। হ্যাঁ এখানে ডেড ভোটার, লেফট ভোটার, যারা শিফটেড ভোটার, তাদের নাম অবশ্যই বাদ যাবে। এখনো পর্যন্ত যাদের 2025-এর ভোটার লিস্টে নাম আছে তারা ফর্ম ফিল আপ করছে। বাদ যাওয়ার বিষয় আসবে পরে, যখন এদের যেতে হবে হিয়ারিং এ, তখন আসবে যারা উপযুক্ত বেশ, নথি বেশ, দেখাতে বেশ। না পারবে। এই প্রসঙ্গে আমি বেশ। এটাই বলবো। হ্যাঁ। আর এত বড় বড় যিনি বলে গেলেন একটা গান নিয়ে, তার মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বললেন একবার না, একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে আটকানো যায় না দিদি। তাহলে বঙ্কিম দা যদি বলে থাকেন, না সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু চেঞ্জ করেছেন, আপনাকে মাথায় রাখতে হবে, চেঞ্জ করেছেন। না এটাকে আপনি জাস্টিফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বলা চলবে না। আজকের হাতে একেবারে সময় নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাই, ওফেলিয়া দিকে, প্রদীপ্ত দাকে, লিপিকা দি আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে সিরিয়া ম্যাডাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। অবশ্যই পরবর্তী সময় সন্দেশখালির দিকে আমাদের নজর থাকবে, সঙ্গে রাজ্য রাজনীতিতে প্রেক্ষাপট নিয়েও আমরা আলোচনা করব আগামী প্যানেলে। সঙ্গে থাকবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।